মানে আমাদের এই পডকাস্টটা হচ্ছে জিরো বাজেট শো, বুঝেছো? মানে এটা নিয়ে বাংলায় তো এরকম শো তো খুবই কম, বাংলাদেশের দিকে আছে কিন্তু আমাদের এদিকে তো নেই। আরে ওই জন্য এটা নিয়ে ভাবছিলাম। এখন বেসিক্যালি পডকাস্ট সবাই করছে। আর পডকাস্ট মানে আগে এটা নতুন নতুন উঠেছিল 2021-এ, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা স্টার্ট করেছিলাম, তো আমরা হ্যাঁ, হ্যাঁ, এরকম ডিরেক্ট কারোর সাথে পডকাস্ট করতাম না, কারোকে মানে কোনো গেস্ট এনে পডকাস্ট করতাম না। জাস্ট হ্যাঁ, একটা টপিকের ওপর আমরা পডকাস্ট স্টার্ট করেছিলাম তখন টু হুম, থাউজেন্ড হুম, ওয়ান অ্যান্ড হ্যাঁ, একটা পুরোপুরি ডিজিটাল মার্কেটিং এর ওপর। এবার তার হুম, বিভিন্ন টাইপস অফ একটা করে পয়েন্ট তুলতাম, লাইক ইমেল মার্কেটিং হতে পারে, সেটা ফেসবুক অ্যাডস হতে পারে, সমস্ত হুম, কিছুর ওপর। অ্যান্ড আমরা ওইভাবে স্টার্ট করেছিলাম 2021-এ। অ্যান্ড ভাইরাল হয়েছিল, জানিস তো? হুম, একটা পডকাস্ট আমাদের প্রপার হুম, মানে 7 স্টেপস অফ সামথিং ডিজিটাল মার্কেটিং কি কি হতে পারে, পুরো হুম, স্ক্র্যাচ, বিগিনার্স টু কিভাবে স্ক্র্যাচ থেকে কিভাবে উঠবে। তো ওটা আমরা ছাড়তাম। হুম, ছাড়তে ছাড়তে একটা ভাইরাল হয়েছিল, ভালো পরিমাণ এসেছিল। কুকু হুম, এফএম টাইপের ওই যে যে এই জিনিসগুলো হয়, ওখানে হ্যাঁ, হ্যাঁ, করেছিলাম। তো ভাইরাল হয়েছিল মোটামুটি, এক একটা পডকাস্ট কমসে কম 300K 400K গেছিল, বাট তারপর আর হুম, কন্টিনিউ করা হয়নি, এটাই ভুল হুম, করেছি তখনকার দিনে। হুম। আচ্ছা, তুমি কলটা রেকর্ড করছো তো? হ্যাঁ, কলসে রেকর্ড হচ্ছে। আচ্ছা, মানে কি বলতো, আমি 19 সাল থেকে ভাবছিলাম, চিন্তা ভাবনা, কিন্তু ওই মানে টিম গেমের জন্য হোক বা টাইম বের করার জন্য হোক কোনোভাবে সম্ভব হচ্ছিল না, কারণ একা একা তো সম্ভব হয় না অনেক সময়। হ্যাঁ, আরে বুঝছো? ওটা ওটা আমরাও বিজি ছিলাম বেসিক্যালি প্রচুর এই কদিন। আমি হুম। তো একটুখানি মোটামুটি আমার আর ভালো লাগছে না এই কাজ বাজ, তাই জন্য একটু জবও দিচ্ছি। আমার আচ্ছা। মাস্টার্স শেষ হয়ে এলো হুম, পুরোপুরিভাবে, তো প্রপার জবও দেখছি একটুখানি, দেখা যাক কি হুম। হয়। তুমি বলো যে তুমি এই মার্কেটিং এজেন্সি বা ফেসবুক মার্কেটিং এর মধ্যে আসলা কি করে? সো দ্যাট মানে আমার এখন বয়স হচ্ছে 24, ঠিক আছে? হুম। তো এটার গল্পটা অনেক হ্যাঁ, ছোটবেলা থেকে মানে একটা ইন্টারেস্টিং গল্প আছে এর পেছনে। হ্যাঁ, মানে ধর আমরা যখন মাধ্যমিক দিচ্ছি, তো মাধ্যমিকে ধর আমরা খুব ভালো রেজাল্ট করেছিলাম, মোটামুটি আমার হুম, 95% মতো ছিল। হুম, এবারে ওখান থেকে এবারে আমার একটা বন্ধু ছিল সেই সেই হুম, টাইমে। হুম, এবার বিশ্বাস করো, আমার মানে আমি খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। হুম, হুম, এবারে মানে ফোনও ছিল না, আমরা তখনকার দিনে 2015-এর কথা বলছি, আমি 2015-এর মাধ্যমিক দিয়েছি। হুম, তো সেই টাইমে আমার একটা বন্ধু ছিল, সে মোটামুটি স্টার্ট করে এই হুম, সমস্ত জিনিস। এবারে ভাই হুম, আমি সত্যিকারে জানি না, কারণ আমাকে হুম, ল্যাপটপও নেই, ইভেন আমি ইমেল আইডি পর্যন্ত খুলতে পারতাম না, এরকম অবস্থা ছিল আমার। হুম, হুম, আমার ফার্স্ট ইমেল আইডি যেটা brojendra22@gmail.com, যেটা আমার ওই বন্ধুটাই খুলে দিয়েছিল ক্লাস 11-এ। মানে হুম, এরকম অবস্থা ছিল। মানে তুই হুম। বলতে টেকনিক্যালি হ্যান্ডিক্যাপ ওরকম একটা জায়গায় ছিলাম আমি। আচ্ছা। কারণ যে ছোটবেলা থেকে কিছু না পেলে যেরকম হয় হুম, সচরাচর। 2015-এ আমরা মাধ্যমিক দিলাম, সবার একটা কিছু টেন্ডেন্সি থাকে। আমি আমার দাদা ভাইকে দেখে বড় হয়েছি। আমার দাদা হুম, ভাই যাদবপুর ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস্ট, মানে হুম, এরকম একটা লেভেলের। হুম, আমাকে ওই রকমই কিছু একটা করতে হবে, সেই সব ভেবেই আমি মানে বড় হয়েছি যে হ্যাঁ এরপরে সায়েন্স নিতে হবে, সায়েন্স নিয়েছিলাম, মানে একটা কিছু এরা। বাট হুম, ওই বন্ধুটা মানে পুরোপুরিভাবে মোড় ঘুরিয়ে দেয়। মানে হুম, সে স্টার্ট করে এরকম মার্কেটিং, ও তখন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতো। হুম, অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা আলাদা। অ্যাফিলিয়েট হুম, মার্কেটিং কি হয়, যখন ধর অন্য কারোর একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট যখন সেল করতাম তখন হুম, আমরা কমিশন পাই একটা হুম, সাম সাম পার্সেন্টেজ মতো। বাট হুম, ও কাজটা কি করতো, সিপিএ হুম, মার্কেটিং বলে একটা জিনিস হতো। হুম। সো ওই সিপিএ মার্কেটিং করতো, ঠিক আছে? আচ্ছা। সো সিপিএ মার্কেটিং ব্যাপারটা কি, যে এমন কিছু প্রোডাক্টস আছে, তো প্রোডাক্টসের জন্য তোকে খালি লিড জেনারেট করতে হবে, হুম। মানে তোকে সেল করতে হচ্ছে না ওই ওই যেরকম প্রোডাক্টটা। অ্যাপ, রেজিস্ট্রেশন অ্যাপ এগুলো, তাই তো? একদম 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 ঠিকই হ্যাঁ, বলেছিস। আচ্ছা। সো ওই রকম, অ্যান্ড ও এটা স্টার্ট করেছিল 2016 থেকে। হুম, অ্যান্ড আমাদের বলেছে, অ্যান্ড মানে একটাই বুঝতে পারছি ভাই, 16 বছর বয়স। আর হুম, তখন সবারই সেই টাইমে আমার বন্ধুটা মোটামুটি ধর ওই মাসে না হলেও সপ্তাহে 2-3 হাজার ডলার করে কামাচ্ছে। হুম, মানে এবারে দেখ, চোখে লাগে না সবারই হুম, 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 ব্যাপারটা, যে আমরা 16 বছর বয়স বাবার কাছে হাত পাচ্ছি। আমি হয়তো হুম, একটু টুকটাক টিউশন করতাম 11 থেকে, বাট হুম, ও ওখান থেকে $2000, যেটা মানে উইকলি কামাচ্ছে, মানে যেটা হুম, আজকের দিনে মানুষের মাইনেও নয়। আর আমরা জানি আমাদের কলকাতা অনেকটা চিপার স্টেট, মানে হুম, শহর, স্টেট বলবো না, হুম, শহর। তো সেইখানে দাঁড়িয়ে একটা 16 বছরের ছেলে মানে
আইফোন কিনছে, আইফোন 7, তখন আইফোন 7 বেরিয়েছিল, ঠিক আছে। অ্যান্ড যেদিনকার লঞ্চ হয়েছে, স্টিভ জবস লঞ্চ করছে তার পরের দিনই, আর সেই সময় ডিমনিটাইজেশন হয়েছিল। তো ডিমনিটাইজেশনের সময় থেকে ও মানে যেদিনকে ডিমনিটাইজেশন হয়েছে অত তখনকার দিনে 5,000 টাকার উপরে তুলতে দিচ্ছিল না। তো এরকম প্রতিদিন ওর বাবা যেত এটিএম থেকে 5,000 টাকা করে তুলে আনতো, এরকম করে মানে ষষ্ঠীর দিন গিয়ে এরকম জাস্ট আইফোন কিনছে, আইফোন 7 মানে পকেটে 80-90 হাজার টাকা নিয়ে, এরকম ব্যাপার। মানে বেসিক্যালি ইনফ্লুয়েন্স হওয়াটা ওর থেকে বলা যায়। মানে আরো 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 অনেক গল্প আছে, ধর ওর 18 বছর হয়নি, ব্যাংককে গিয়ে জাস্ট স্কাই ডাইভিং করছে, জাস্ট 18 বছর বয়সে, যেটা আমরা ভাববও না, এরকম ব্যাপার। ইভেন আমি এখনো ভাবি না। তো এইরকম ভাবে, বাট 2018 পর্যন্ত এরকম ভাবে চলে। বাট আমি আমি আমার স্টার্টিং বলতে গেলে আমরা অ্যাডমব করতাম। অ্যাডমব জিনিসটা কি বলতো, আজকে দিনে যে অ্যাপ্লিকেশনের মধ্যে যে অ্যাড লাগানো যায় জানিস তো? তো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা অ্যাড লাগাতাম। আমার একটা দাদাভাই ছিল, ও দেখিয়েছিল আমাকে যে আমি এরকম ওই জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ বানানো যেত, ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা অ্যাপ বানাতাম, আর ওর মধ্যে একটা ইন্টারস্টিশিয়াল আইডি আর ব্যানার আইডি ঢুকিয়ে দিয়ে অ্যাড দেখাতাম। আর এইরকম ভাবে আমি ধর 1,000-2,000 জন মানে ইউএস এর লোককে জোগাড় করেছিলাম, একটা টেলিগ্রাম গ্রুপ বানিয়েছিলাম, আমি সবার জন্য অ্যাপ বানিয়ে দিতাম, আর সবাই কি করতো, ও আমার অ্যাপে ক্লিক করতো, আমি ওর অ্যাডে ক্লিক করতাম। আচ্ছা আচ্ছা, ব্লক সিস্টেমের মতো, যেরকম লাস্টের দিকে আমরা করতাম, মানে লোকালে আমাদের ফ্রেন্ডের মধ্যে ফেসবুক গ্রুপ টুবে যেরকম হতো সেরকম কেস, তাই তো? একদমই বলতে পারিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই টাইমে ধর আমি 2019 সাল, তখন আমি পার ডে বেসিসে $30-40 করে কামাচ্ছিলাম, ঠিক আছে। বাট এটা বেসিক্যালি পুরোটাই স্ক্যাম, কারণ এটা তো গুগল কি দেখে, গুগল অথেন্টিকেশন দেখে, আর তখনকার দিনে গুগল অতটা উন্নতও ছিল না, ফায়ারবেস অতটাও ভালোভাবে উন্নত ছিল না। সো 2000 এরকম ধর 18 এর কথা বলছি, আমি তখন ম্যাথ অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, আমার অঙ্ক অনার্স। তো ওরকম ভাবে ভর্তি হওয়া, তার সাথে সাথে এটা আমার কাজ করা। এবারে 2018টা ভালোভাবে চলে। আমরা এবারে ইভেন আমাদের ইন্ডিয়ান অ্যাকাউন্ট ব্যান করতো, তাই জন্য কি করতাম, বিদেশের অ্যাকাউন্ট আমি কিনতাম ওখানকার লোকের দিয়ে, $30, $40, $50 দিয়ে আমি বিদেশের অ্যাকাউন্ট কিনতাম, আর অ্যাকাউন্ট কিনে আমি ওখান থেকে ওরকম ভাবে আমি এরকম প্রচুর লোক জোগাড় করেছিলাম, 2-3 হাজার সব মানে ইউএসএর থেকে ছিল, কেউ ইথিওপিয়া, কিছু মিশরের, কিছু ইজিপ্টের কিছু লোক ছিল, প্রচুর লোক এরকম, বাংলাদেশি ছিল, পাকিস্তানি ছিল। ওরকম ভাবে আমরা ইমপ্রেশন আর ক্লিক নিতাম, আর আমি এরকম পার ডে $30-40। আমাদের তখন মোটামুটি ওই 18-19 বছর বয়সে আমি কমসে কম ওই $50-60 করে পার ডে কামাচ্ছিলাম। মোটামুটি 2-3 মাস আমি পেমেন্টও পেয়েছিলাম। আর পেমেন্টটা কিভাবে আসতো বলতো, আমাদের যেহেতু আমরা তো অন্যের অ্যাকাউন্টে ক্রিয়েট করা, তো ওদের ব্যাংক অ্যাকাউন্টে আসতো। তো ওরা তখন কি করতো, আর তখনকার দিনে এরকম স্ট্রাইপ বা ছিল না, স্ট্রাইপ করতে গেলে তোর প্রাইভেট লিমিটেড কোম্পানি লাগতো, বা রেজার পেও এত উন্নত হয়নি যে ইন্টারন্যাশনাল পেমেন্ট নেবে। তো আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক ট্রান্সফার করাতাম আমাদের এতে। তো ওয়েস্টার্ন ইউনিয়ন কিছুটা ট্যাক্স কাটতো $100 মতো, আর আমাদের বাকিটা দিত। এইভাবে আমার চলছিল মোটামুটি। এরকম ভাবে 2-3 মাস ভালো চলেছে মোটামুটি। আর আমরা এবারে লাস্ট যে মাস আমি একটু গ্রো করেছিলাম আস্তে আস্তে, অনেকে চিনতে শুরু করেছিল এই ইন্ডাস্ট্রিতে। তো গ্রো করার মতো ধর আমরা 2000 এরকম সময় আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরোবে, অ্যান্ড সেই টাইমে আমি ধর কলেজ যাওয়ার জন্য জুতো বাঁধছি, অ্যান্ড আমার সেই বছর সে মাসে মানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কমসে কম $5,500 ছিল। মানে আমি সে বছর সে মাসটা হেভি গ্রো করে কাজ করেছিলাম, $5,500 মতো ছিল। তো অ্যান্ড কিছু একটা কারণে অ্যাডসেন্স যত এই টাইপের ওরা ধরতে পেরেছিল, যত এই টাইপের অ্যাকাউন্ট ছিল সব ব্লক করে দেয়, সব। আচ্ছা, সব ব্লক, মানে মাথাতেই একদম বেরিয়ে গেছিল যে কি হলো। আমি সেদিনকার পুরো সারাটা দিন গিয়ে বসে, মানে আমাদের লেক আছে সামনে, লেকে গিয়েই বসেছি, কলেজ যাইনি। $5,500 মানে 1-2 টাকা না, মানে বুঝতে পেরে গেছি। তো পুরোপুরি ভাবে আমার গল্প ওখানে হয়ে গেছিল। আমি লেকে বসে আছি, অ্যান্ড আফটার দ্যাট আমি প্রপার তখন ডিজিটাল মার্কেটিং কি জিনিস জানি না, পুরোটাই জানি না। আমরা তখন কোনো একটা অ্যাডভার্টাইজ পেয়েছিলাম যে কোথাও একটা ওয়ার্ডপ্রেস ডিজাইন শেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, অ্যান্ড ওই ব্লগিং থেকে কিভাবে কামাতে হয়। তো আমরা ওই ওয়েবিনারটা গিয়ে অ্যাটেন্ড করি, সল্ট লেকে হয়েছিল। তো ওই ওয়েবিনার থেকে আমাদের ওই লোকটা, ওর অ্যাডসেন্স মানে তো বুঝতাম, কারণ অ্যাডমপটা করেছিলাম অলরেডি। সে দেখাচ্ছে যে ব্লগিং থেকে, কারণ ওটাও তখন অথেন্টিকেট ওয়ে, মানে 2019-20 কথা বলছি, অথেন্টিকেট ওয়ে
তখন এবার ওই থেকে আমি সারাদিন বসে খালি ওয়ার্ডপ্রেসে ডিজাইন করছি একের পর এক, ডিজাইন করতে 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 চলছে। এবারে কিছুই হলো না। এবার আমরা একটা ব্লগও বানিয়েছিলাম, তখন কোটসের ব্লগ হতো, ওই গুড মর্নিং গুড নাইট, তো এই ধরনের কোটসগুলোকে আমি এসইও করিয়ে দিয়েছিলাম মোটামুটি। কালী দিওয়ালির একটা কিছু ছিল, সেটা থেকে আমি মানে এসইও মানে র্যাঙ্ক করিয়ে দিয়েছিলাম আমরা। তো র্যাঙ্ক করাতে ওটা থেকে ভালো ট্রাফিক আসতো। ভালো ট্রাফিকের সাথে আরেকটা জিনিস করতাম, আমরা কিছু দুবাইয়ের কিছু গ্রুপের সাথে পার্টনারশিপ করেছিলাম। ওরা আমাদের ব্লগটা ওদের গ্রুপে পোস্ট করতো, তো ওদের একটা পার্সেন্টেজ দিতাম আমরা। আর তার সাথে সাথে আমরা এরমভাবে কাজ করা স্টার্ট, এরমভাবে 2020। এবার বুঝলাম যে এটা হবে না, ব্লগিং আস্তে আস্তে চলে আসছে, গল্প গুটি আসছে, ইউটিউবিং স্টার্ট হবে। অ্যান্ড ওই টাইমে আমরা মোটামুটি যখন ওয়ার্ডপ্রেস ডিজাইনটা জানি, তো আমরা ভালো ওয়েবসাইট বানাতে পারি তখনকার দিনে। এবারে তখন আমার বন্ধুটা বললো চ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলি। প্রাইভেট লিমিটেড ছাড়া আমরা তো কাউকে করতে পারবো না, তখন আমরা প্রথম আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি খোলা, নাম হচ্ছে ফানেল হ্যাকার্স এলএলপি দিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি খোলা, আমি আমার দুই বন্ধু মিলে। তো আমরা কি করতাম, অফিস টফিস তো ছিল না, এখনো নেই বেসিক্যালি, মাঝখানে নিয়েছেন 2 বছরের জন্য। তো আমরা ওই বন্ধুটার বাড়িকে আমরা যত সিএ আছে গুগল মাই বিজনেস থেকে নাম্বার বের করতাম, আর প্রতিদিন সকালে বসতাম ওর বাড়িতে গিয়ে 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কল করা হতো, স্যার আমরা এইরকম ব্যাপার, আমরা আপনার জন্য ফ্রিতে খালি ওয়েবসাইট বানাবো, আপনি খালি আমাকে কিছু দিতে হবে না, আপনি খালি ওই ডোমেন আর হোস্টিং এর চার্জেসটা দেবেন, আর আমাদের একটা করে বাইট দেবেন, টেস্টিমোনিয়াল বাইট। কারণ ভাই নতুন লোক, এজেন্সির জন্য এগুলো খুব দরকার। কিন্তু ভাই কেউ প্রচুর এরকম প্রচুর করবে, 500 600 1000 কল করেছি, কেউ দেয়নি। প্রথম একটা দাদা জিমের, আমরা প্রথমে হেলমেট বলে আমরা প্রথম ওয়েবসাইট বানাই। আমাদের টোটাল ওরা 2500 5000 টাকা দিয়েছিল, মানে আমার প্রথম বলতে পারি মার্কেটিং থেকে ইনকাম। আচ্ছা, তুমি যে বললা না অ্যাড মুভির ব্যাপারটা, এটা আমি একটা ব্যাপার বলছি। মানে তখন মানে সালটা 19 সাল হবে, 2019, বুঝেছো? তখন একটা জিনিস খুব চলতো, ওই অ্যামাজনের যে অ্যাপ্লাইড অ্যাকাউন্ট গুলো ছিল না, অ্যামাজন অ্যাপ্লাইড অ্যাকাউন্টে একটা জিনিস দেখবা যে অ্যামাজন প্রাইম আর অ্যামাজন অডিবলে সাবস্ক্রিপশন দিত আর ফ্রি ট্রায়াল দিত, বুঝেছো? সেই জিনিসটাকে না, আমার অনেক বন্ধু ছিল, ব্যাপারটা হচ্ছে ওই কিছু কিছু মাইক্রো ফিন্যান্সিং সাইট ছিল দেখবা, ওই মাইক্রোজব, ওই প্ল্যাটফর্মগুলোতে পয়সা দিয়ে প্রমোট করতো, বুঝছো? পয়সা দিয়ে প্রমোট করতো, মানে ফ্রি ট্রায়াল গুলোর জন্য প্রমোট করতো, মানে দিত। আমি জানি, বুঝেছি গল্পটা। হ্যাঁ, মানে $5 করে দিত, বাইরের কান্ট্রিতে $5 কিন্তু, মানে একটা ফ্রি ট্রায়ালে একটা ক্রেডিট কার্ড দিয়ে ইয়ে করলে $5, আমাদের এখানে দিত 150 টাকা। কিন্তু ওইখানে বাইরের লোককে প্রমোট করলে চান্স বেশি ছিল, কারণ আমেরিকার দিকে বেশিরভাগ লোকেরই ক্রেডিট কার্ড থাকতো, আমাদের দিকে যেটা নেই। একদম এইটা না প্রচুর চলতো, বুঝছো? মানে আমাকে অনেকে অ্যাপ্রোচ করেছিল করার জন্য, কিন্তু লাস্টের দিকে কি হয়েছে, 20 সাল পর্যন্ত এটা চলেছে, 20-21 সাল পরে চলেছে। হ্যাঁ, অ্যামাজন না র্যান্ডাম খালি ধরে ধরে সবাইকে খালি ব্যান মারছিল, বুঝছো? কারোর অ্যাকাউন্টে 80,000 90,000, সে অলমোস্ট 40,000 টাকা অ্যাডে স্পেন্ড করেছে, বাকি টাকা ইনকাম করবে, পুরো ব্লক করে দিয়েছে রাতারাতি। এরা অনেক হয়েছে ভাই, মাইক্রোজব থেকে প্রচুর লোক এরকম ভাবে কাজ করাতো, করিয়ে এ করতো। আমি তো রিসেন্টও দেখেছি, ওই যেগুলোতে ধর ওই বিটলিট সাইট গুলো আছে, ওই বিটলিট সাইট গুলো থেকে ওই পার ক্লিকে টাকা দিত, 1 টাকা 2 টাকা, ওরা অনেক কাজ করেছে। তারপরে এখনো মোটামুটি এটা চলে, হচ্ছে ব্লগে ট্রাফিক এনে তাদেরকে ওই লিঙ্কে রিডাইরেক্ট করে যে পয়সাটা পায়, এটা এখনো চলে। কিন্তু এটা বেশিরভাগ করে যাদের ইউটিউব চ্যানেল আছে, যে ট্রাফিক আছে, তারা করতে পারে। আমাদের ব্লগে আর চলে না এটা। হ্যাঁ, এবারে আমরা 2020 পর্যন্ত এরকম ভাবে 2-3টে ওয়েবসাইট ছোট করো। এবার আমরা এরকম পার্টনারশিপ করতাম, একটা ছেলে ছিল সচিন ঘোটাল বলে। তো ও যেহেতু এই মার্কেটিং লাইনে অলরেডি অনেক দিন ধরে ছিল, তো ও আমাদের এরকম ক্লায়েন্ট ধরতো, আর আমরা ও 50-60 হাজার টাকা নিত, মানে ড্রপ সার্ভিসিং করতো। আর যেহেতু আমরা ভালো বানাতাম, তখন ফানেল বানানোটা শিখে গেছি অলরেডি, আমরা ক্লিক ফানেলে কাজ করতাম, সেই কাজ করতাম। তো আমাদের মধ্যে যে বন্ধুটা, আর একটা বন্ধু, সেই বন্ধুটা এবার দেখছি যে এইরকম ভাবে তো হচ্ছে না, কটা ফানেল বানাবো, কারণ ফানেল বানিয়েও লাভ হচ্ছে না, বেসিক্যালি কত টাকা পাচ্ছি খুব বেশি হলে। তখন ও একটা জবে ঢুকে যায়। তো ওই জবে ঢুকে ও অটোমেটিক্যালি ও একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের জন্য অ্যাড চালাতো ওই জবে ঢুকে। অ্যান্ড ওই জবে ঢুকে ও মোটামুটি ধর 6 মাস কাজ করেছে, আর 6 মাসে যত রেজাল্ট জেনারেট করেছে সব স্ক্রিনশট ও তুলে নিয়ে চলে এসেছে, জব ছেড়ে দিয়েছে। মানে আমাদের তো কিছু রেজাল্ট লাগবে কাউকে দেখাতে গেলে,
কোনো রেজাল্ট ছিল না, অ্যাডসের কোনো রেজাল্ট ছিল না, কিছু ছিল না। তো এইরকম ভাবে আমরা যত স্ক্রিনশট সব নিয়ে চলে এসেছে, মানে সে ও ভালো কাজ করেছিল। মোটামুটি ধর 6 মাসের মধ্যে কমসে কম 5 লাখ পাউন্ডের মতো কামিয়েছি, মানে অ্যাডস থেকে রেভিনিউ জেনারেট করেছিল। আর তখনকার দিনে তো মানে আমাদের iOS 14 আপডেটও আসেনি ফেসবুকে, তো মানে অ্যাডস মানে আলাদা লেভেলের চালানো যেত তখনকার দিনে, মানে তুই যা টার্গেটিং করবি তাতেই তুই প্রফিটেবল, এরকম অবস্থা ছিল একটা সময়। এখন তো মনে হয় মার্কেটটা বেশি স্যাচুরেটেড হয়ে গেছে, বলো? স্যাচুরেটেড হয়ে গেছে, ফেসবুক কস্ট প্রচুর বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বিট সাইজটা বেড়ে গেছে অনেক। হ্যাঁ, এখন মেট্রিক অ্যানালিসিস করে কিচ্ছু করা যায় না। আমি রিসেন্ট খালি অ্যাডস এর উপর ডিপেন্ড করছে, তুই যত ভালো অ্যাডভার্টাইজিং ক্রিয়েটিভ বানাতে পারবি তার উপর ডিপেন্ড করছে তোর যত মানে রেজাল্ট তত জেনারেট হবে, এর বেশি না। এখন তুই মেট্রিক দিয়ে কিছু করতে পারবি না, যে 1000 একটা ইন্টারেস্ট লাগালাম, কিছু লাভ নেই। আমি প্রচুর এরকম অ্যাড দেখেছি এখন, কারণ ইন্টারেস্ট লাগায়ও না, ইন্টারেস্ট বেস টার্গেটও করে না, তো ডেমোগ্রাফিক টার্গেট, তারপরে খালি অ্যাডসটা ভালো বানাচ্ছে, ব্রডে চালাচ্ছে, প্রচুর সেলস পাচ্ছে ওখান থেকে যদি তোমার অ্যাডস ভালো থাকে। তো আমরা এরকম ওর রেজাল্ট জেনারেট করলো, অ্যান্ড আমরা তখন সৌরভ ভাটনাগরের ওই প্রথম, সৌরভ ভাটনাগর চিনিস? হ্যাঁ একদম, সৌরভ ভাটনাগরের প্রথম ওই ওদের একটা কোর্স বানিয়েছিল, ফানেল বিল্ডিং এর কোর্স, তো আমরা ওটা বাই করি 33,000 টাকা এরকম তখন ছিল। তো ওই বাই করে পুরো ফানেল ডিজাইনটা শিখি, ফানেল কিভাবে বানাতে হয়, ইমেল ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, এভরিথিং পুরো স্ক্র্যাচ থেকে। আচ্ছা, স্ক্র্যাচ থেকে পুরো শেখা। অ্যান্ড ওই যত এবারে আমরা কি করতাম, আমরা খালি ওই জাস্ট ডামি ফানেল বানাতাম, বানিয়ে ওইগুলো জাস্ট ভালো লেভেলে কপি রাইটিং করে ডামি ফানেল বানিয়ে আমি সৌরভ ভাটনাগর গ্রুপে পোস্ট করা স্টার্ট করতাম। অ্যান্ড এইভাবে পোস্ট করতে করতে ওখান থেকে প্রচুর ক্লায়েন্ট, প্রথম আমাদের হাই টিকিট ক্লায়েন্ট আসে। এখন আমি নামটা বলবো না, কারণ আমাদের সাথে না অবশ্যই দরকার নেই, ক্লায়েন্টের সিক্রেট সবার আগে। তো ও আমাদের ফার্স্ট 1 লাখ টাকা দিয়েছিল একটা ফানেল ডিজাইন আর অ্যাড চালানোর জন্য 6 মাসের জন্য। এটা আমার ফার্স্ট হাই টিকিট ক্লায়েন্ট, মানে যে ফানেল বানিয়ে যায় একটা জাস্ট ডিজাইন করে 1 লাখ টাকা কামানো যায়, প্রথম ওটা আমাদের ক্লায়েন্ট। এটা 2021 এর কথা বলছি, 21-22 কথা বলছি। তো ওইখান থেকে আস্তে আস্তে ফানেল বানানো শেখাতে হবে, প্রচুর ফানেল বানিয়ে এরকম হাই টিকিট ক্লায়েন্ট তুলি। তারপরে একটা ঝোঁক আসে ড্রপ শিপিং এর। সো রিতো বলে একজন আছে মানে আমাদের এতে ইউটিউবে, খুব ভালো শেখাতো, ফ্লাইং স্টার ডিজিটাল বলে। শিখি যে ড্রপ শিপিং কিভাবে সাপ্লায়ারদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, তারপরে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়, এভরিথিং। অ্যান্ড আমরাও ওটা খুলি প্রপার ওয়ে, ঠিক আছে? তো খুলে ওই চালাই, বাট দেখ তখন তো আর অত টাকা নেই, টাকা আসছে বাট ওই কিছু খরচা হয়ে যাচ্ছে, কোনো কোর্স বাই করছি না, এই করছি সেই করছি, খরচা হয়ে যাচ্ছে, নিজেদেরও একটা চালাচ্ছি, তারপরে আমাদের অফিস ভাড়া আছে, এইসব নিয়ে খরচা হয়ে যাচ্ছে। মানে তখনও পর্যন্ত ধর ওই মাসে হয়তো খুব বেশি যা ক্লায়েন্ট আছে মাসে ওই 1-1.5 লাখ আসছে খুব বেশি হলে, ঠিক আছে? এবারে এইরকম ভাবে জার্নিটা স্টার্ট মোটামুটি ভাবে। এবারে ওটাও করেছি, মানে আমি বলতে গেলে আমরা স্ক্র্যাচ থেকে সমস্ত কিছু শিখেছি, অ্যাপ্লাই করেছি, স্টার্ট করেছি। অ্যান্ড তারপরে আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট সেটিং বলে একটা জিনিস হয়, সেটা দেখি যে বাস্টিয়ান স্লট বলে একটা বড় সড়ো নাম আসে, রিচার্ড হু বলে বড় সড়ো নাম আসে, এরা এত লাখ লাখ ডলার, মিলিয়ন ডলার যে কামানো যায়, মানে কয়েক মাসের মধ্যে স্বপ্নটা দেখাচ্ছে আমাদের সব। এবারে আমাদের ফার্স্ট হাই টিকিট ফার্স্ট কোর্স কেনা হয় ওই বাস্টিয়ান স্লট থেকে, অ্যান্ড উই পে অ্যাপ্রক্স $8,000 ফর এ কোর্স। সেটা আমাদের সব থেকে হাই টিকিট কোর্স। বাবা, 8,000 মানে তখনও যদি 70, তাহলে 5,60,000 টাকার কোর্স নিয়েছে তখন। এটা 2023 কথা বলছি। এটার জন্য কিন্তু গাছ লাগে, যে এত টাকার কোর্স নিয়ে নিজেদেরকে ইমপ্রুভ করবো, এটাও কিন্তু সবাই করতে পারে না, যে ঘুরছে উঠবে এই জিনিসটাই চলবে। আমরা আস্তে আস্তে এরকম ভাবে স্টার্ট করি। এবারে আমরা ওই ফার্স্ট $8,000 ওটা ফার্স্ট আমাদের কোর্স, খুব বড় সড়ো লেভেলে। অ্যান্ড ওখান থেকে এবারে ওখান থেকে শিখি প্রপার যে কিভাবে হচ্ছে জিনিসপত্র, যে ইন্টারন্যাশনাল যে প্লেয়াররা এতটা ফাস্ট কিভাবে গ্রো করে, যেটা না ইন্ডিয়ানরা এত গ্রো করতে পারেন। এটা সব থেকে বড় প্রবলেম আমাদের ইন্ডিয়ানদের, সেটা হচ্ছে মাইন্ডসেটের। মানে আমি ওখান থেকে ওই একটা জিনিসের শেখানোর জন্য, মানে হিউজ কিছু নেই কিন্তু ওদের কোর্সে যে হিউজ কিছু তোমাকে শেখাচ্ছে, হিউজ কিছু সিস্টেম দেখে দিচ্ছে না। ওদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাইন্ডসেট, আর সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটারদের মধ্যে অনেক কম আছে। সেটা আমরা ওর কোর্স থেকে আমরা দেখলে বুঝতে পারি ফার্স্ট, বুঝতে পারলি ব্যাপারটা?
হ্যাঁ। এবারে হচ্ছে পুরো কনভারসেশন ওখানে পুরোটা দেখি যে কিভাবে হচ্ছে, অ্যান্ড আস্তে আস্তে স্টার্ট করা হলো পুরো অ্যাপয়েন্টমেন্ট সেটা হায়ার করা থেকে শুরু করে সমস্ত কিছু এভরিথিং হায়ার করা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা হায়ার করলাম, সমস্ত কিছু করলাম, করে স্টার্ট করি। অ্যান্ড আমরা কিছু একটা লেভেলে একটা অফার বানিয়েছিলাম, যে এমন একটা অফার যে অফারটা কেউ ডিনাই করতে পারবে না। অ্যান্ড এই মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যেটা সব থেকে মেন হচ্ছে সেটা হচ্ছে তোমাকে অফার বানাতে হবে, একটা বেস্ট লেভেল অফার, যেটা তুমি কাউকে দিলে সে কখনো তোমার ডিনাই করবে না। এটা হচ্ছে মেন কথা। এবারে আমরা ওরকম অফার বানাই, অ্যান্ড আমার মনে আছে 2023 এর এরকম মিড টাইম, 2022 এর মিড টাইম, 23 স্টার্ট হয়েছে। সো উই মেক ফার্স্ট আওয়ার $10,000 মার্ক, মান্থলি রেভিনিউ। হ্যাঁ, মান্থলি রেভিনিউ। আচ্ছা, ওটা আমাদের প্রথম $10,000। হ্যাঁ, আমরা ক্যাশ আউট করিনি পুরোটা, মানে ধর $10,000 আফটার দ্য, মানে ছিল, মানে অ্যাডভান্স দিয়েছিল 50% অ্যান্ড 50% আফটার দ্যাট, ঠিক আছে। সো ওর পরে হাইয়েস্ট গেছে এখনো পর্যন্ত $12,000, $15,000 মান্থলি। মানে অ্যাভারেজে চলছে তাই তো? অ্যাভারেজ এখন না, এটা ধর আগের 4-5 মাস আগের কথা বলতে পারি, মানে ধর অক্টোবর পর্যন্ত এরকম গেছে। এখন অ্যাপয়েন্টমেন্ট সেটিং সিস্টেমটা অনেকটা স্লো হয়ে গেছে। এবারে তোকে নতুন একটা কিছু খুঁজতে হবে, মানে প্রতিটা মার্কেটই তুই বলতে পারি স্যাচুরেটেড হয়ে যাবে আস্তে আস্তে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তোকে কোনো একটা নিউ জিনিস স্টার্ট করতে হবে, যেটা মানুষ, আমি এরকম জিনিস দেখেছি জানিস, তুই শুনলে মনে হবে যে হেভি হাসি জিনিস, মানুষ 50,000 থেকে $1,00,000 কামাচ্ছে জাস্ট কিভাবে জানিস? অনলি ফ্যান্সের যে সমস্ত প্লেয়ারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে দিয়ে। এই ব্যাপারটা আমি অনেকদিন আগে থেকে জানি, বুঝছো? ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস ছিল, যেহেতু আমরা এই ডিজিটাল মার্কেটিং এ মোটামুটি কাজ করতাম, তখন একটা ব্যাপার ছিল যে ফেসবুকে না ব্লগের লিঙ্ক শেয়ার করলে না লিঙ্ক ব্লক হয়ে যেত, বুঝছো? এই ব্যাপারটায় না বড় বড় ফাইবারে অনেক বড় বড় গিগ ছিল, যে ইনস্টাগ্রাম থেকে, এই ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে লিঙ্কটা ব্লক হয়ে যাচ্ছে, ওটা খালি খুলে দেবে, তার জন্য 2,000-4,000 টাকা করে নিয়ে নিত, বুঝছো? এটা মানে বড় বড় গ্রুপ ছিল, লেভেল 2 এর সেলার, টপ সেলার রয়েছে, মানে খালি এই গিগ করে। এবারে এই যে জিনিসগুলো, মানে আমরা এবারে এইগুলো কোথা দিয়ে তুই অ্যাপ্রোচ, মানে জিনিসপত্র জানবি, সেটা হচ্ছে তোকে প্রচুর লেভেলের মার্কেটারদের সাথে কথা বলতে হবে। আমরা এরকম কলকাতার একটা লোক বলেছিল এই ফার্স্ট কথাটা, মানে আমরা একটা জায়গায় মিট আপ করতে গেছিলাম, তো মিট আপ করতে গিয়ে বলছে দেখো ওই লোকটা কি বেচতো, টুইটারে টিক বেচতো, তারপরে এলন মাস্ক নিজের থেকেই করে দিল, কোনো ঝামেলা নেই। এবার ওই টুইটারের ওই ব্লু টিক বেচে প্রচুর কামিয়েছিল, যে আমি তোমার পুরো অ্যাকাউন্টটা প্রফেশনাল করে দেবো, তার জন্য আমাকে দাও, এইরকম এরকম প্রচুর আছে। এবার ও এরকম উল্টো পাল্টা টেকনিক বের করে আর এরকমভাবে কামানো যায়। দেখ, অনলাইন মার্কেটে তুমি যদি মোটামুটি কাজ জানো, করতে পারো, সেটা হচ্ছে আছে, তুমি প্রচুর ইনকাম করতে পারো, বাট ডিপেন্ড করছে তুমি কি ভাবছো, তুমি শর্ট টাইমের জন্য ভাবছো না লং টাইমের জন্য ভাবছো, এটা ব্যাটার করছে। সবাই যেটা করছে সেটা করলে এখন এমন হয়ে গেছে মার্কেটের অবস্থা, এখন সে কোনোভাবে দাঁড়ানো যাবে না। এটাই ব্যাপার। মানে ধর তোকে আমি বলতে পারি, আজকের দিনে তোমার একটা পপুলার ফেস করতে হবে নিজেকে। আমাদের যেমন আমরা কোনো পপুলার ফেস নয়, এটাই সবচেয়ে বড় প্রবলেম, ঠিক আছে? ধর বড় বড় মার্কেটার আছে, কিছু কিছু ধর তোকে কথা বলতে পারি আজকের দিনে, লাইক হিমাংশু আগরওয়াল, নাম শুনেছিস হয়তো। সো ও ছেলেটাও আমাদের, আমি ছেলেটার সাথে না বসে 2021 কথা বলেছি লিটারেলি। আর আরেকটা ছেলে ছিল ভাবেশ বলে, এখন দেখবি সোলারে কাজ করে, সোলার ইন্ডাস্ট্রিতে, ইন্টারন্যাশনাল সোলার ইন্ডাস্ট্রিতে কাজ করে, মানে এখন ধর মাসে $50,000-60,000 করে মারে। আমি 2021 নিজের দাঁড়িয়ে কথা বলেছি ওই ছেলেটার সাথে। কোথায় পৌঁছে যাচ্ছে কেউ বলা যাবে না। হ্যাঁ, ব্যাপারটা কিছুই না, আমরা একটা ইন্ডাস্ট্রিতে স্টিক করিনি, তাই জন্য আজকের আমাদের অবস্থাটা এই জায়গাটায়, মানে আমরা খুব একটা গ্রো করতে পারিনি। আর ওরা ওই 2021 থেকেই একটা জায়গায় স্টিক করেছিল, মানে ওরা সোলার নিয়েই ছিল, সোলার নিয়েই কাজ করেছে পুরো প্রপার ওয়েতে ছোটবেলা থেকে, মানে পুরো সিস্টেম তৈরি করেছে নিজেদের ওই ইন্ডাস্ট্রিতে। তাই জন্য আজকের এখানে, মানে অনেক এই ইন্ডাস্ট্রিতে গ্রো করতে গেলে অ্যাটলিস্ট তোমাকে টাইম দিতে হবে 2-3 বছর, তবে আর একটা জায়গায় স্টিক করো, সেখানে এক্সপার্টিস গ্রো করো, তুমি অটোমেটিক্যালি গ্রো হয়ে যাবে। আচ্ছা, তোমার ক্লায়েন্টের সঙ্গে কাজ করার কোনো একটা বিশেষ অভিজ্ঞতা আছে বলবা? তা ক্লায়েন্ট কাজ করতে গিয়ে একটু ফেস করেছো?
ক্লায়েন্টের সাথে প্রচুর কাজ করার ফেস হয়েছে, ঝামেলা হয়েছে। তারপরে ধর ভালো ক্লায়েন্ট আছে আমার, যেমন যেমন আমার রিসেন্ট আমি একটা ক্লায়েন্টের কথা বলি, আমার একটা ই কমার্স ক্লায়েন্ট আছে, ঠিক আছে? মোটামুটি মানে লোকটা ভালো টাকা, মানে বেসিক্যালি ওরা এই ই কমার্স বিজনেসটাকে ওর বউ, মানে যে লোকটার বউ আর ওর মানে বউয়ের মানে ননদ বলতে পারিস, মানে ওই লোকটার বোন আর বউ মিলে চালায়, দুজন মিলে। আর লোকটা জব করতো, খুব বড় সড়ো কোম্পানিতে জব করতো। ওর স্যালারি ছিল 4 লাখ, দিল্লিতে থাকে ক্লায়েন্টটা। সো লাস্ট 2.5 বছর ধরে আমরা এই ক্লায়েন্টের সাথে কাজ করছি। রিসেন্টলি আমরা ওই ক্লায়েন্টটাকে মানে মানে আমরা যখন ক্লাস করতাম তখন মাসে ধর খুব একটা ভালো সেল দিতে পারতাম না সত্যিকারে, মানে আমরা বুঝিনি ব্যাপারটা যে গ্রো কিভাবে করতে হয়, মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হয়, ইউজিসি অ্যাডস কত তাড়াতাড়ি ক্রিয়েট করতে হয়, সেগুলো ব্যাপারটা জানতাম না, অনেক কিছু জানতাম না, যেগুলো আস্তে আস্তে শিখেছি। সেটা শিখেছি হয়তো আরও লোকের সাথে কাজ করে করে, নতুন নতুন লোকের সাথে কাজ করে। এবারে হচ্ছে আমরা ওই ক্লায়েন্টের সাথে কাজ করতাম যখন যখন তখনকার সেল দিতাম ধর 3 লাখ 3.5 লাখ টাকা। সো বাট এখন ওদের 10 লাখ টাকা পর্যন্ত সেল হয়ে গেছে। বাট লোকটা দেখ এতটা গার্ডস আছে, আমার সাথে এতটাই ভালোবাসে যে দেখ ওদের তো পুরো ব্রেক ইভেনে চলছে। এবার কস্ট তো ওদের মেকিং, মানে কস্ট তো ওদের কাটাতে হবে যে কিভাবে আরো বেটার পাওয়া যায়, কিভাবে আরো হয়। তো এই জিনিসটাকে কিভাবে ওরা ক্যাপচার করেছে, নিজেদের একটা ফ্ল্যাট কিনেছিল অ্যাপ্রক্স 5 CR এর মতো, ঠিক আছে? ওটা বেচে দিয়েছে, মানে নিজের বিজনেসকে। আমার তখন ওইগুলো গিল্ট ফিল হয় যে হ্যাঁ আমাদের ওপর ভরসা করে পুরো একটা 5 কোটি টাকার ফ্ল্যাট ভাই বেচে দিচ্ছে। 5 কোটি টাকা আমরা ভাবতেও পারবো না এরকম ব্যাপার। বিজনেসে ইনভেস্ট করবে তাই, বিজনেসে ইনভেস্ট করবে তাই, মানে এই লেভেলের গার্ড আছে ওদের, যেটা আমি দেখিনি খুব কম। এবারে কিছু ক্লায়েন্ট আছে যাদের সাথে আমার ধরো 1 মাসও কাজ হয়নি, মানে ইভেন রিসেন্ট আমার একটা ক্লায়েন্টের কথা বলি, সে ট্যারোট করছিল, ঠিক আছে? সো ক্লায়েন্টটা এসছে আমাদের কাছে, ফার্স্ট কাজ করেছি 1 মাসে, আমি 1 মাসে কমসে কম 5 লাখ টাকার উপরে সেল দিয়েছি। পুরো সিস্টেম বানিয়েছি ওর, পুরো ফানেলটাকে প্রপার ওয়েতে রিডিজাইন করা থেকে শুরু করে সমস্ত রিডিজাইনের টাকাটা আমরা নিইনি, কোনো টাকা নিই না আমি অ্যাডসেরই টাকা নিয়েছি খালি। তো পুরো সিস্টেম বানানো, ওর অর্গ্যানিক প্রসেসের সিস্টেম বানানো, ইমেল প্রসেসের সিস্টেম বানালাম, সমস্ত কিছু করলাম। 1 মাসে মোটামুটি বুঝে গেল যে সিস্টেমটা কিভাবে রান করছে। 1 মাস পরে ক্লায়েন্টে চলে গেল। আচ্ছা, মানে শিখতে এসেছিল শেখা হয়ে গেছে চলে গেছে ব্যাপারটা এটাই, প্রপার ওয়েতে বুঝে যাবে। এজেন্সি বিজনেস বা যেগুলোতে সার্ভিস ইন্ডাস্ট্রি, এইটাই হচ্ছে প্রবলেম, বুঝছো? হয় অনেক সময় তোমার সঙ্গে কেউ কাজ করছে, তোমার জুনিয়র বা তোমার অ্যাসিস্ট্যান্ট, সে হয়তো শিখে বেরিয়ে গিয়ে নিজে কোনো কাজ করছে, আর তোমার ক্লায়েন্ট তোমার থেকে বেশি বুঝে বেরিয়ে গিয়ে নিজে কাজ করছে। একদম এটা একটা হয়ে যায়। এবারে এখানেই এই জন্যই তোকে আস্তে আস্তে সুইচ করতে হয় এজেন্সি থেকে। যেমন তোকে ধর তুই এজেন্সিতে কামাচ্ছিস, যে টাকা কামাচ্ছিস ইনভেস্ট করো স্যাফে। এই জন্য দেখ আমাদের আজকে বড় বড় অনেক এজেন্সি আছে, তারা এরকম ভাবে এজেন্সিতে স্টার্ট করেছিল, ইমেল মার্কেটিং এজেন্সি দিয়ে স্টার্ট করেছিল। আজকের দিনে তারা নিজেরা পুরোটাই স্যাসে কনভার্ট করে নিচ্ছে, কারণ স্যাস এমন একটা জিনিস যেটা তোর মানে রিকারিং রেভিনিউটা দিতেই থাকবে, ঠিক আছে? তো তাই জন্যই সবাই এটা করে। জাস্ট যেখান থেকে ধর যাদের কোনো একটা ঠিক পজিশন নেই, যারা ধর আজকে ই কমার্সেই আছে ছোটবেলা থেকে, ই কমার্সে নিজেদের একটা নাম গ্রো করেছে বা কিছু করেছে, অ্যাডস ভালো চালাতে পারে, ভালো ক্লায়েন্ট আছে, তারা ওই ই কমার্সের সাথে সাথে কোচিং বিজনেস চালাচ্ছে। বাট যাদের ধর আমাদের মতো এই 360 মার্কেটিং করতো, মানে সমস্ত কিছু করছে, সোশ্যাল মিডিয়াও হ্যান্ডেল করছে, প্লাস ই কমার্সও করছে, ওয়েবসাইটও বানাচ্ছে, তো এদের গ্রোথ পোটেনশিয়ালটা অনেক কমে যায়। নিচ নেই তো, স্যাচুরেটেড হয়ে গেছে। হ্যাঁ, নিচ নেই, সব স্যাচুরেটেড হয়ে আছে। আর সব থেকে বড় কথা, পোটেনশিয়াল কমে যায় একটাই কারণে, আমাদের কোনো পারফেক্ট ক্লায়েন্ট অ্যাকুইজিশন সিস্টেম বানানো নেই। সেটা সব থেকে বড় প্রবলেম। মানে প্রতিটা এজেন্সির ফার্স্ট জিনিস করতে হবে, তোমার একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন সিস্টেম বানাতে হবে, যে প্রতি মাসে কিছু না কিছু হোক আমার অ্যাটলিস্ট 30 থেকে 40টা ক্লায়েন্টের সাথে কল বুক হোক, এই একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। তোমার যদি এই সিস্টেম ক্রিয়েট করা থাকে, তুমি অটোমেটিক্যালি, তোমার কোনো ভয় নেই, তুমি অটোমেটিক্যালি তুমি কাজ করতে পারবে। বাট ওই সিস্টেমটা বানানো খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকে করতে পারে না হয়তো, ওই জন্যই সবাই এখান থেকে আস্তে আস্তে। বাট ওই একটাই জিনিস, বাট এই ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বোরিং হতে থাকে খুবই। মানে ব্যাপারটা হচ্ছে দেখ, ক্লায়েন্টে তুই রেজাল্ট দিচ্ছিস, ও রেজাল্ট পাচ্ছে, আবার নতুন ক্লায়েন্ট আসছে, আস্তে আস্তে বোরিং হতে থাকে। তাই জন্য তোকে আস্তে আস্তে আমার মতে
স্যাসে কনভার্ট করানো খুব ইম্পর্টেন্ট, কারণ স্যাস একটা এমন একটা জিনিস রেকারিং রেভিনিউ দিতে থাকবে। আর স্যাস বলতে এখানে আমি বলে দিচ্ছি সবাইকে, স্যাস হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। যেরকম নর্মালি যে কোনো সফটওয়্যারে আমরা কাজ করি সেটার জন্য মান্থলি পয়সা দিয়ে যাই, সেরকম একটা জিনিস হচ্ছে স্যাস। তাই জন্য এবার যারা একদম বিগিনার স্টার্ট করতে চাইছে তারা আস্তে যে কোনো একটা স্কিল অ্যাকোয়ার করুন, তারপরে স্টার্ট করুন, হবে, কেন হবে না। হ্যাঁ, আচ্ছা বলো, মানে ধরো কেউ নতুন একটা বিজনেস করেছে, সে প্রথমেই কি ফেসবুকে গিয়ে বা কোনো মার্কেটিং এ গিয়ে প্রথমেই কি সেলস ক্যাম্পেইন চালু করে দেওয়া কি সেটা কি সঠিক তার জন্য? না, একদমই না। তিনটে জিনিস সবসময় মাথায় রাখতে হবে। দেখ, ফার্স্ট অফ অল যে তোকেও ধর তোর মানে কিসের হিসেবে যদি সার্ভিস বেস হয়, একদমই না। যদি ধর B2C বিজনেস হয়, মানে বিজনেস টু কাস্টমার, যেমন ধর যে কোনো ই কমার্স প্রোডাক্ট হতে পারে, ফার্স্ট দুটো জিনিস আগে বুঝতে হবে। তোমার মার্কেট অ্যাকসেপ্টেন্সটা কত, ঠিক আছে? যদি ধর মানে খুব পরিমাণ ডেলি বেসিস প্রোডাক্ট হয়, যে দেখছিস যে মার্কেট অ্যাকসেপ্টেন্স ভালো আছে, তাহলে তবেই গিয়ে আমরা আগে শুরু করতে হবে। মার্কেট অ্যাকসেপ্টেন্স কিভাবে বুঝবো? ফার্স্ট আমি তোকে একটা খুব ভালো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। বাটারফ্লাই ইন্ডিয়া কোন একটা ক্লায়েন্ট আছে, আমার নামটা প্রপার মনে নেই, এরকম বাটারফ্লাই ইন্ডিয়া ক্লায়েন্ট না, একজন মানে একটা ই কমার্স প্রোডাক্ট ছিল। কি বানাচ্ছে জানিস? ওই আমাদের শিশুদের দেখবি সবসময় কোলে নিয়ে থাকতে খুব প্রবলেম হয়, ঠিক আছে? তো ওরা একটা বেল্ট বানিয়েছিল যেখানে তোকে শিশুটাকে মানে কোনো একটা বাচ্চাকে কোলে নিয়ে বসাতে হবে না, তুই অটোমেটিক্যালি তাকে খালি ওই কোলে ধরে রাখবি, ও খালি ওই বেল্টটার ওপর বসে হয়। বেল্টটা এরকম ভাবে তৈরি, ঠিক আছে? ও 4 বছর কোনো অ্যাড ক্যাম্পেইন রানই করেনি। কি করলো জানিস? প্রপার ওরা জাস্ট আমাদের ডেইলি লাইফে একটা হাজবেন্ড ওয়াইফ বা বাচ্চাদের মধ্যে যে কনভারসেশন গুলো হতো, মানে কনভারসেশন যেটা হয় প্রতিটা মানুষের লাইফে, সেগুলো একটা কার্টুনের আকারে ও পোস্ট করতে থাকতো। আচ্ছা, তো অটোমেটিক্যালি মানুষ নিজেকে রিলেট করতে পারছে ওই জায়গাগুলোর সঙ্গে। হ্যাঁ, এই জিনিসটা তো আমি আমার বরকে বলি, বা আমি আমার হাজবেন্ডকে বলি, আমি আমার ওয়াইফকে বলি, ব্যাপারটা এটাই। ওরা রিলেট করতে পারছে, আর ওরা আস্তে আস্তে প্রোডাক্টটা চিনতে থাকছে। এরকম ভাবে 4 বছরে ওরা কমসে কম 1.5 থেকে 2 কোটি টাকা সেল করে শুধু অর্গ্যানিক্যালি, মানে কোনো অ্যাডের আগে। তারপরে যখনই ওরা ফান্ডিং তোলে না, ওই বুটসের টাকা আসে ওখান থেকে, তারপর থেকে ওরা অ্যাড স্টার্ট করে। সো ব্যাপারটা হচ্ছে আগে জানতে হবে যে প্রবলেম সলভিং কিনা আমার প্রোডাক্টটা। এবারে ধর সব প্রোডাক্ট তো প্রবলেম সলভিং হয় না। যেমন ধর অ্যাপারেল নিয়েছি, জামা কাপড় প্রবলেম সলভিং, হ্যাঁ জামা কাপড় প্রবলেম সলভিং হয় অবভিয়াসলি, ঠিক আছে? বাট কিছু ধর মানে ওই মানে ইন্টারেস্ট বেসড প্রোডাক্ট হয়, যেগুলো মানুষ খুব ইন্টারেস্টলি নিতে চায়, সেগুলোর জন্য ধর তুই অ্যাড চালাতে পারিস ফ্রন্ট এন্ডে। তুই মোটামুটি 1 মাস, 1.5 মাস, 2 মাস, যেমন ধর জামা কাপড়ে তুই যে ধরনের বিজনেস করিস অলরেডি, ঠিক আছে, পিওডি টাইপের, মানে জামার ওপর স্ট্যাম্প লাগে, ওই টাইপের থোড়া অ্যাড চালানো উচিত, কারণ ওগুলো হচ্ছে ইন্টারেস্ট বেসড প্রোডাক্ট, মানুষের চলে ওগুলো প্রথম থেকে, ওগুলোর জন্য অ্যাড চালানো উচিত। বাট যারা যদি ধর সার্ভিস বেসে যায়, সার্ভিস বেস বিজনেসে, তাদের আমি মনে করি না যে অ্যাড চালানো উচিত। প্রথম তুমি একটা স্কিল অ্যাকোয়ার করো, ফ্রিতে কাজ করো, টেস্টিমোনিয়াল গ্যাদার করো, কন্টেন্ট মার্কেটিং স্টার্ট করো। আফটার দ্যাট যখন তোমার মোটামুটি মান্থলি কিছু একটা টাকা আসছে, 25% দিয়ে তোমার অ্যাড স্টার্ট করা উচিত আমি মনে করি। আচ্ছা, লোকাল বিজনেসের জন্য ধরো নতুন কেউ লোকাল বিজনেস স্টার্ট করে সে তার এলাকায় গ্রো করবে, লোকাল বিজনেসের জন্য কিরকম অ্যাড স্ট্র্যাটেজি দরকার? লোকাল বিজনেসের জন্য ধর তারা আজকের দিনে ধর সেলুন বলতে পারিস, ঠিক আছে? আমি মনে করি এদের অ্যাড স্ট্র্যাটেজি দরকারই নেই। এদের জন্য দুটো জিনিস দরকার, ঠিক আছে? নাম্বার 1, গুগল মাই বিজনেসে এসইও করানো, ঠিক আছে? ইন্টারন্যাশনালি এটা খুব ভালো হয়, আমাদের এখানে তো আর যায় না ভাই, আমাদের এখানে সবাই ওই নাম কিছু জানে, কি হাবিব। এদের জন্য বেস্ট অ্যাড হবে যদি মানে কিছু রেস্টুরেন্ট বা এদের হয়, এদের জন্য GMBSEO ফার্স্ট বেস্ট হবে। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, খালি অ্যাওয়ারনেস অ্যাড, যে আমার একটা মানুষ ধর সেলস গ্যাদারিং বা লিড গ্যাদারিং এটা একটা ফ্যাক্টর নয়। রেস্টুরেন্ট বা এদের জন্য লিড নিয়ে কিছু করবি না, তুই ওদের কল করবি না। একটা রেস্টুরেন্টে মানুষ খেতে আসবে কেন? তোমাকে খালি দেখাও যে তুমি রেস্টুরেন্টে একটা কোনো ভালো অফার দিচ্ছ,
ওর জন্য খালি অ্যাওয়ারনেস অ্যাড চালাও, যেটা অ্যাওয়ারনেস অ্যাড বা এঙ্গেজমেন্ট অ্যাড খুব কম টাকায় চলে। এঙ্গেজমেন্ট অ্যাড চালাও, এঙ্গেজমেন্ট অ্যাডে তোমার এঙ্গেজ হচ্ছে লোকে কমেন্ট করছে তোমার এঙ্গেজমেন্ট অ্যাডসে, ওই কমেন্টসে তুমি তোমার কোয়ারি সলভ করো, লোকে অটোমেটিক্যালি চলে আসবে। আর ইন্টারন্যাশনাল যদি হয় তাহলে অ্যাড চালানোর দরকার নেই, ইন্টারন্যাশনালি বেস্ট হয় হচ্ছে জিএমবি এসইও। কারণ ইন্টারন্যাশনালি কি হয়, আমাদের এখানে ঘর থেকে বিরালেই রেস্টুরেন্ট পাওয়া যায়, বাট ইন্টারন্যাশনালি তো ওটা হয় না। ওরা 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 খোঁজ করে যে ফার্স্ট আমাদের নিয়ারেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো তখন যেটা গুগল মাই বিজনেসে ফার্স্ট আসবে বা রেটিং যাদের ভালো, তাদের মানুষ সেখানেই আগে ফার্স্ট যাবে, তাই তো? তো তাই জন্য আমার কাছে এখানে অপশন দুটো। যদি তোমরা এমনি জাস্ট যদি লোকাল বিজনেসে এই সমস্যা হলো, তাহলে অ্যাওয়ারনেস অ্যাড বা এঙ্গেজমেন্ট অ্যাড বেস্ট হবে। আর যদি ইন্টারন্যাশনাল, তাহলে জিএমবি এসইও ফার্স্ট। আচ্ছা, একটা জিনিস হচ্ছে মানে নর্মালি যারা ছোটখাটো বিজনেস স্টার্ট করে তারা হচ্ছে বুস্টিংটা নিয়ে খুব কথা বলে। বুস্টিংটা কি নতুনদের জন্য এফেক্টিভ হয়? না, বুস্টিং যেটা হয়, বুস্টিং একটা আলাদা ভার্সন, যেখান থেকে তুই মানে একটা যে কোনো বিজনেস প্রচুর জিনিস অপটিমাইজ করতে পারে না। এটা পুরোপুরিভাবে ফেসবুকের ওকে ছাড়া আছে। ফেসবুক এটা বেসিক্যালি যারা বোঝে না তাদের জন্য। তো আমার মতে এটা একদমই উচিত না করা। ফার্স্ট হচ্ছে প্রপার নিজের একটা অ্যাডস ম্যানেজার বানাও, বিজনেস অ্যাকাউন্ট খোলো, অ্যাডস ম্যানেজার বানাও। তারপরে ওখান থেকে কারণ তুমি বুস্টিংয়ে শুধু তুমি ভালোভাবে কাস্টমার টার্গেট করতে পারবে না। যেটা অ্যাডস ম্যানেজার তুমি হাজার রকম ভাবে অপশন আছে, মেট্রিক অ্যানালিসিস করা, কাস্টমারকে আমি পাশের বাড়ির লোককে অ্যাডস দেখাতে পারি, যেটা বুস্টিং থেকে হয় না। আমার যে পাশের লোকটা টার্গেটেড কাস্টমার হয়, আমি তাকে পর্যন্ত অ্যাডস দেখাতে পারি। তো এইরকম আমি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে অ্যাডস দেখাতে পারি, যেগুলো বুস্টিং এ হবে না। মানে আমার খালি টার্গেট কাস্টমার হচ্ছে যারা হচ্ছে মানে তামিল জায়গা থাকে, কেরালাতে থাকে, তো আমি খালি তাদেরই অ্যাডস দেখাবো, সেটা কোনোদিন বুস্টিং এ হয় না। এটাই ব্যাপার। তাহলে ওইগুলো বেটার হবে। আরো অনেক কিছু চেঞ্জেস করে, ডেমোগ্রাফিক থেকে রিটেল টার্গেটিং থেকে অনেক কিছু চেঞ্জ করা যায়, যেটা বুস্টিং এ হয় না। তো বুস্টিং একদমই করা উচিত না, যারা করে ওটা খালি টাকা যায়, তার থেকে ভালো না। তার থেকে ছোট্ট একটা খালি একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে, একটা অ্যাডস ম্যানেজার খুলতে হবে, পিক্সেল সেট আপ করতে হবে, অ্যাডস চালাতে হবে, আর কিচ্ছু না, একদম ইজি। হ্যাঁ, তাহলে তোমার কি বলছো, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে প্রথম দিকে বুস্টিং না করে অর্গানিকলি গ্রো করাটাই ভালো, যতদিন না অ্যাড ম্যানেজারের পজিশনে না যাওয়া যাচ্ছে, তাই তো? একদম। তাই তো। আর ফোকাস করো এসইওর ওপর, টার্গেট করা। আচ্ছা। এসইও সারা জীবন থাকে। আজ মানে অ্যাডস তো উঠে যাবে মানুষ, বাট গুগল তো কোনোদিন মরবে না। সো গুগল সারা জীবন থাকবে অ্যাজ এ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সবসময় এসইওর ওপরও ফোকাস করো। এসইও তে প্রচুর ক্লায়েন্ট আসে। আচ্ছা, ধরো অনেক ব্র্যান্ড আছে যারা হচ্ছে মানে প্রথম দিকে স্টার্ট করে তারপরে কোনো কিছু না বুঝে লাখ লাখ টাকা খরচ করে ফেলছে অ্যাডে, তাদের নিয়ে কি বলবো? ব্যাপারটা হচ্ছে ব্র্যান্ডের ওপর ডিপেন্ড করছে। যদি ব্র্যান্ডের প্রচুর পয়সা থাকে খরচ করতেই পারে, কোনো প্রবলেম নেই। আর যদি ব্র্যান্ডে যদি প্রচুর পয়সা না থাকে, তো আমার সবসময় বলা হয় প্রফিট মার্জিনে খেলাটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার প্রফিট হচ্ছে কিনা দেখো। আর সব থেকে বড় কথা, হয়তো তারা হয়তো প্রথমে খরচা করছে, কিন্তু তার সাথে সাথে ব্যাক এন্ড সিস্টেম বানানো খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার যদি কাস্টমার রিটার্ন রেট না থাকে, তাহলে কিন্তু তোমার বিজনেস কোনোদিন গ্রো করবে না। এটা আমার সব থেকে বড় কথা, যে তোমার কাস্টমার রিটার্নের জন্য তুমি কি অপশন করছো, ব্যাকএন্ডে কি সেট আপ করছো, তোমার হোয়াটসঅ্যাপ অটোমেশন কি আছে ব্যাকএন্ডে, তোমার ইমেল অটোমেশন কি আছে, SMS অটোমেশন কি আছে। এখন আমি একটা কাস্টমার অ্যাকুইজিশন করতে 300 টাকা খরচা করছে, তাহলে কাস্টমারটা আমার কাছে এলো, একটা প্রোডাক্ট কিনলো, তারপরে চলে গেল, ওই কাস্টমারটাকে আমি ফিরে পাবো কি করে? এটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমার প্রোডাক্টে দম না থাকে, তাহলে কাস্টমারকে তো ফিরে আনতে হবে না। বা ওই প্রোডাক্টটা তুমি খুব কম্পিটিটিভ প্রোডাক্টে খেলছো, তাহলে তোমার থেকে যার কাছে প্রচুর টাকা আছে, সে যদি তোমার কাছে তার মানে আরো কম টাকা দেবে, সেই টাকা তুমি দিতে পারছো না, তাহলে তুমি কিভাবে গ্রো করবে? তাহলে সেটার একটা মেন কনসেপ্ট হচ্ছে তোমার ব্যাকএন্ড সিস্টেম খুব স্ট্রং হতে হবে, যেখান থেকে তুমি আশা করি প্রচুর কাস্টমার বেস ব্যাকএন্ডে তৈরি করতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে এটা হচ্ছে অনেকটা ওই ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, মানে একজন কাস্টমারকে ক্যাচ করার পরে তাকে কতদিন তুমি রিটেনশন করতে পারছো, তাই তো? সেটা একদম, কারণ কাস্টমার রিটেনশন ছাড়া একটা বিজনেস কোনোদিন গ্রো হয় না, এটা সবথেকে বড় কথা। একদম, প্রোডাক্ট বেসড বিজনেসে কাস্টমার রিটেনশনটা সবথেকে বেশি জরুরি।
ধরো কে মানে মার্কেটিং এর জন্য এজেন্সি হায়ার কথাটা প্রথম দিকে কতটা যুক্তিযুক্ত? ডিপেন্ড করছে, ধর তোমার যদি রিয়েল এস্টেট বিজনেস হয়, এটা নিচ টু নিচ ভ্যারি করে বিশাল পরিমাণ। যদি তোমার রিয়েল এস্টেট বিজনেস হয়, আমি মনে করি এজেন্সি হায়ার করা খুব জরুরি। বাট তোমার যদি ধরো কোনো B2C বিজনেস আছে, ই কমার্স বিজনেস আছে, যেটা তুমি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছো, তাহলে তোমার এজেন্সি হায়ার করা খুব জরুরি। কারণ এজেন্সি অনেকটা বেটার বোঝে তুমি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবে না অ্যাডস দেখবে না ওয়েবসাইট দেখবে। কারণ একটা ওয়েবসাইট প্রচুর জিনিসের উপর ডিপেন্ড করে। তোমার অ্যাডস খুব ভালো বানিয়ে দিয়েছে, কিন্তু ওয়েবসাইটে সিআরও অপটিমাইজেশন, কনভার্সন রেট অপটিমাইজেশন ভালো না। মানুষ আসছে, লোডিং টাইম খুব দেরি, মানুষ অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। হ্যাঁ, চেকআউট পেজ আসছে না, চেকআউট পেজ সেকেন্ড চেকআউটে যাচ্ছে, সিঙ্গেল পেজ চেকআউট নেই, অনেক কিছু ভ্যারি করে, যেগুলো একটা এজেন্সি অনেক বেটার বোঝে। কারণ তারা খুব পরিমাণ করে এসছে এই জিনিসগুলো, ব্যাপারটা এটাই। ঠিক আছে, তো তোমাদের এখন মান্থলি অ্যাড স্পেন্ড কত যাচ্ছে? একটা মিনিট দাঁড়াতো ভাই। হ্যাঁ সব বল, আরেকবার বল কোশ্চেন। তোমাদের মান্থলি অ্যাড স্পেন্ড কত যাচ্ছে এখন? আমরা কোনো অ্যাড স্পেন্ড করি না নিজেদের এজেন্সির জন্য, সত্যি কথা। না নিজেদের না, মানে তোমার ক্লায়েন্টের জন্য যেটা করছো সেটা। ক্লায়েন্টের জন্য ধর আমার এখনো পর্যন্ত ধর, এখন আমি কারেন্টলি কাজ করছি ধর 7টা ক্লায়েন্টের জন্য। তাদের মধ্যে সবাই এই চালায় না, অ্যাড চালায় না। আমার যে 4টে ক্লায়েন্ট অ্যাড চালায়, তাদের মধ্যে ধর একটা ক্লায়েন্টের মাসে অ্যাপ্রক্স 70,000-এর মতো। একটা ক্লায়েন্ট আছে যারা মাসে 6.5 লাখ স্পেন্ড করে। একটা ইকম ক্লায়েন্ট আছে যে মাসে 4.5 লাখ স্পেন্ড করে। আর একটা ক্লায়েন্ট আছে ওই মাসে 1 লাখ 2 লাখ, ওই অ্যাপ্রক্স 12-13 লাখ টাকার মাসে চলে। মাসে মোটামুটি আমি অ্যাড স্পেন্ড করি ক্লায়েন্টের। তোমরা এখন পর্যন্ত লাইফ টাইমে মানে কত টাকা অ্যাড স্পেন্ড করেছো? 1 কোটি টাকা এক মাসে আমি করেছি। 1 কোটি টাকা এক মাসে? এক মাসে, হ্যাঁ। কারণ বলে দিচ্ছি তোকে। তো আমি একটা নিউ ক্লায়েন্ট পেয়েছিলাম, ক্লায়েন্টটা জাস্ট 1 মাসের জন্য এসেছিল। ও বলেছিল যে তোমার কাছে কোনো কাস্টমার, ড্রপ শিপিং বিজনেস বেসিক্যালি। তো ও বলেছে তোমার কাছে কোনো লিমিটেশন নেই, তুমি যত খুশি অ্যাড স্পেন্ড করতে পারো, কোনো লিমিটেশন নেই, যত খুশি অ্যাড স্পেন্ড করো, যা খুশি করো, বাট তুমি টাকা পাবে ওইভাবেই। তুমি যত টাকা অ্যাড স্পেন্ড করবে তার 0.7% তোমার স্যালারি হবে, মানে তোমার রিনুমিনেশন ওটা ওভাবে হবে। তো আমার কাছে অ্যাড স্পেন্ডে বাধা ছিল না, আমি 1 কোটি টাকা উড়িয়ে দিয়েছি। মানে এরকম ক্লায়েন্ট খুব কম পাওয়া যায়, এরকম মানে ফ্রিলি কাজ করার মতো সুযোগটা। না ব্যাপার শুরু না, বাট দেখ ওরা 5 কোটি 6 কোটি টাকা মাসে সেলস আছে ওদের। তো যত অ্যাড স্পেন্ড হবে, কারণ প্রোডাক্ট বিক্রি হচ্ছে, আর ওরাও জানে যে এই প্রোডাক্ট হচ্ছে, যে কোনো ড্রপ শিপিং বিজনেসে তুই একটা জিনিস জানিস, প্রোডাক্ট হচ্ছে 1 থেকে 4 মাস পর্যন্ত হাইপ থাকে খুব বেশি হলে। ওই হাইপের মধ্যে তোমাকে কামিয়ে নিতে হবে, এই হচ্ছে গল্প। তোমাদের মানে কাটানোর জন্যই, হাইপটা কাটানোর জন্য ওরা বলেছিল যে তুমি যত কিছু স্পেন্ড করো। বাট আর একটা জিনিস বলেছিল, আমার অ্যাটলিস্ট 2x রোয়াস লাগবে। আমি 2x না, আমি মোটামুটি 2.5x ওপরে রোয়াস দিয়েছিলাম, 2.5-3x রোয়াস দিয়েছিলাম। এক্সপেকটেশনের বাইরে। ঠিক আছে, ওটা হয়ে যাবে। দেখ টাকা স্পেন্ড করলে তুই এমনি দেখে নিবি। তোমাদের এখন মতো লাইভ স্পেন্ড কত হয়েছে, মানে পুরো টোটাল যতদিন তুমি করছো ততদিন 50 কোটি হয়ে যাবে স্পেন্ড? না, 50 কোটি টাকা স্পেন্ড করিনি রে আজ পর্যন্ত। মানে আমি ক্লায়েন্টের টাকা, নিজের টাকা খুব স্পেন্ড করি, খুব ধীরে সুস্থে স্পেন্ড করি। আমি লাস্ট ধর 4 বছরে আমি যা স্পেন্ড করেছি, মানে যারা ধর আছে, আমি ধর ওই 4-5 কোটি টাকার মতো স্পেন্ড করেছি, 5-6 কোটি টাকা, এর বেশি না। ঠিক আছে, এগুলো মানে জানার দরকার ছিল, বুঝছো? এগুলোকে সামনে না আনলে খুব অসুবিধা হচ্ছিল, বুঝছো? মানে বাংলায় এগুলোতে খুবই কম কাজ হচ্ছে, এগুলো নিয়ে অনেক কথা বললাম আজকে তোমার সাথে। আর একদিন পরে বসবো, একটু অনেক কিছু নিয়ে কথা আছে, এখনো একদিনে সবকিছু সম্ভব না, নতুন করে স্টার্ট করছি আমরা যেহেতু। ঠিক আছে, নিশ্চয়ই। ঠিক আছে, আমিও জানি না, তো আমি তাহলে সেটআপ করে বসবো একবার, মানে আমি সত্যি করে জানি না। এবারে আমি ভেবেছিলাম জাস্ট তুই কল করবি, হয়তো ল্যাপটপে অন থাকবে, সেই হিসেবে আমি ভেবেছি। না, প্রথমে আমরাও ভেবেছিলাম যে ওরকমই করবো, কি বলতো ওই জিনিসটা খুব অসুবিধা হচ্ছে, হাই নেটওয়ার্ক দরকার, মানে ওয়াইফাই সবসময় না থাকলে সম্ভব হয় না জিনিসটা।